বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, মোস্ট প্রবাবলি 21 তারিখে। দেখুন, আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আমরা বলেছিলাম। তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি সে। কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসবই করেন। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। চাকরি হারাদের সঙ্গে আজকে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আজকে বৈঠক ছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার সঙ্গে বৈঠক ছিল। প্রায় 3 ঘন্টা বৈঠক হয়েছে। এসএসসি যারা চাকরি হারা তাদের প্রতিনিধিদের সঙ্গে মোট 13 জন প্রতিনিধি বৈঠকে হাজির ছিলেন। নির্ধারিত সময় 2 ঘন্টা পর বৈঠক শুরু হয়। বৈঠকে ব্রাত্য বসু ছাড়াও ছিলেন এসএসসি চেয়ারম্যান, মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আইন শাখার নানান আধিকারিকরা। যেটুকু নির্যাস, অর্থাৎ এই মাত্র আধ ঘন্টা আগে আমরা যখন প্রতিবেদন করছি তার ঠিক আধ ঘন্টা আগে এই মিটিং শেষ হয়েছে। তারপরে প্রথমে যারা চাকরি হারিয়েছেন, যারা প্রতিনিধি গেছিলেন, তারা প্রথমে বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে। তারপরে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন। সেখান থেকে যে নির্যাস আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরে শিক্ষকরা যেটা বলেছেন যে আমরা বলেছিলাম যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এসএসসি জানিয়েছে সেই কাজ শুরু হয়ে গিয়েছে, সব ঠিক থাকলে আগামী সোমবার সম্ভবত 21 এপ্রিল তা প্রকাশ করা হবে এবং এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছেন। আর যা যা আমাদের বলার ছিল সবটাই বলে এসেছি, তবে এখন সবকিছু নিয়ে আমরা আশ্বস্ত এ কথা বলা যাবে না। এবং শিক্ষামন্ত্রী একই কথা বলেছেন। তিনি বলেছেন যে সিবিআই দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে, ওদের চাকরিহারাদের দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনগত সমস্যা না থাকে আমরা প্রকাশ করে দেব, সপ্তাহ 2 সময় তাতে লাগতে পারে। আর বেতন সম্পর্কে যেটা আমরা এই প্রতিবেদনটা করেছিলাম শুক্রবার দিন, আমাদের যে প্রতিবেদনটি গিয়েছে তাতে আমরা প্রশ্ন তুলেছিলাম আদৌ বেতন হবে কিনা, এপ্রিল বেতন পাবেন কিনা। সেখানেও বলেছেন আইনি পরামর্শ নেওয়া হবে, তবে পোর্টাল খোলা হয়েছে। মানে এটা আমরা যেটা বলেছিলাম সেটাই কিন্তু ঠিক, পোর্টাল খুলেছে কিন্তু আইনি পরামর্শ সব একই কথা। তাহলে এখন দুটো জিনিস, একটা হচ্ছে যে 22 লক্ষ মোট পরীক্ষার্থী ছিলেন যা জানা যাচ্ছে, তাদের ওএমআর শিট পাবলিশের কথা বলেছিল। ওএমআর শিট যেটা পরীক্ষার পত্র, সে ওএমআর শিট পাবলিশের কথা বলেছেন, কিন্তু এরা বলেছেন সেটা আছে, সেটার ক্ষেত্রে পরামর্শ নিতে হবে, আইনি পরামর্শ নিতে হবে। যদি ওরা পজিটিভ বার্তা দেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে সেটা অবশ্যই পাবলিশ করা হবে। আর মিরর ইমেজ নেই, কারণ মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, অর্থাৎ সিবিআই এর দেওয়া, সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা মনে হয় তাহলে সেটা ওরা দেবেন। এবং এই দাবিগুলো ছিল, এই দাবিগুলো আপাতত বলা হয়েছে, কিন্তু আন্দোলন থেকে সরছেন না।
তো আজকে আমাদের যেটা বিষয় যে এই ওয়েমার শিট এবং মিরর স্ক্যান এটা কোথায় গেল, কারা এর পেছনে দায়ী, এসএসসি কেন এতদিন তালবাহানা করলো, এখন কেন বলছি যে তালিকা প্রকাশ করছি। তাহলে সুপ্রিম কোর্টে এতদিন ধরে প্রথম ডিভিশন বেঞ্চ, তার আগে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে যখন সুপ্রিম কোর্ট গেল, এতদিনের মধ্যে কেন এটা প্রকাশ করলো না? কোথায় ছিল এই ওয়েমার শিট আর মিরর ইমেজ? একটু তার আগে বলে রাখি, ওয়েমার শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন শিট, অর্থাৎ এখানে স্পেশাল টাইপ অফ এ পেপার ইজ টু ক্যাপচার ডেটা স্পেশালি ইন এক্সাম অ্যান্ড সার্ভে where answer and mark by filling in bubbles, অর্থাৎ ছোট ছোট ঘর থাকে তাতে ফিল আপ করতে হয়, which are then read by machines, যেটা মেশিন পড়তে পারে, সেইটাই হচ্ছে উত্তরপত্র ওএমআর শিট। এখন প্রশ্ন হলো যে এই ওএমআর শিট এবং মিরর স্ক্যান কেন এসএসসি এতদিন এত তাল বাহানা করলো? যদি প্রকাশ এখন করতে পারে তাহলে তখন কেন সেটা দিল না, বা তখন কেন সেটা বললো না? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, স্বাগত জানাচ্ছি। চন্দ্রশেখর দা, যেটা প্রশ্ন যে আজকে যেটা বলা হচ্ছে যে আগামী 21 তারিখ তাও আইনি পরামর্শ নিয়ে এটা প্রকাশ করা হবে, তাহলে এতদিন কেন সেটা প্রকাশ করা হলো না? আরেকটি জিনিস, যে ওএমআর শিট এবং মিরর স্ক্যান এটা তাহলে কোথায় গেল, কোথায় ছিল? সেটাই প্রশ্ন, যে পরীক্ষাটা স্কুল সার্ভিস কমিশন যেটা কন্ডাক্ট করলো, সেই পরীক্ষার কন্ডাক্টের পর তার ওয়েমার শিট বা তার রেজাল্ট সমস্তটাই কিন্তু থাকার কথা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে। আজকে এই মামলা কলকাতা হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের পর যখন সুপ্রিম কোর্ট সমস্ত 26,000 শিক্ষকদের চাকরি সমস্ত তাদের বললো যে প্রপার পদ্ধতিতে চাকরি হয়নি, তাই জন্য তাদের চাকরি যখন সমস্ত ক্যান্সেল করে দিল, সেই প্রেক্ষিতে যে আন্দোলন এবং সেই আন্দোলনের ক্ষেত্রে আজকে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য বা শিক্ষামন্ত্রী তিনি এই যারা চাকরিহারা যারা শিক্ষক তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বললেন যে যেটা পাওয়া যাচ্ছে সেটা সিবিআই এর কাছে, তাদের কাছে যেটা রক্ষা করার কথা আইন অনুযায়ী এই রেজাল্ট রেখে দেওয়ার কথা আগে ছিল 10 বছর, এবং বর্তমানে এটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পর সেটা 1 বছর রেখে দেওয়ার কথা। সেই রেজাল্টের কপি সেগুলো তারা কোথায় গেল সেটার কোনো সদুত্তর তারা দিতে পারছেন না। তাদের বক্তব্য যেটা সিবিআই এর কাছে রয়েছে সেটাই ধরে নিতে হবে, মানে সেটাই রেজাল্টের কপি। বা এখানে যে 2016 সালে এইটা করা হলো, তার মানে কি দুর্নীতি হবে জেনে এটা করা হয়েছিল যে 10 বছর না 1 বছর রাখা হবে? আর এখন সব থেকে বড় জিনিস, যে কোনো তথ্য আমরা জানি যে আগে দিস্তা দিস্তা কাগজ প্রচুর তথ্য থাকতো, সেটার জন্য প্রচুর জায়গা প্রয়োজন হতো, এখন যেটা হয়ে গেছে পুরোটাই ডিজিটাল হয়ে গেছে। ডিজিটাল তথ্য একটা চিপের মধ্যে সব ঢুকে যায়, একদম একটা চিপের মধ্যে সবই ঢুকে যায়। তাহলে সেই ডিজিটাল তথ্য তো থাকবে। তাহলে যখন প্রযুক্তি, উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ছে, সেখানে এই যে মানে 1 বছর রাখা হবে, এই সিদ্ধান্তটা কি তাহলে বলা যায় যে এই দুর্নীতির যাতে ধরতে না পারে, তথ্য লোপাট করে দেওয়া, এটার জন্য করা হয়েছে? দেখুন, এটা কেন করা হয়েছে সেটা তারা এক্স্যাক্টলি বলতে পারবে। তবে কথা হচ্ছে যে 1 বছর যদি রাখা থাকে, তাহলে মামলা যখন হয়েছে তখন যদি কোনো মামলা সাবজুডিস হয় তাহলে কিন্তু সেটা তখন রেখে দেওয়াটা কর্তব্য। কারণ হচ্ছে যে এই মামলার প্রেক্ষিতে যে কোনো সময় সেটা যদি কোর্টের কাছে দিতে হয় তাহলে সেখানে তারা দেখাতে হবে। কিন্তু তারা কি করলো, যে মামলা হওয়া সত্ত্বেও তারা কিন্তু ওইগুলোকে ডিস্ট্রয় করে দিল, বা কি করেছে কোনো সদুত্তর তারা দিতে পারছে না। তারা বলছে যেটুকু সিবিআই এর কাছে রয়েছে সেটাই হচ্ছে তথ্য। মানে একটা শিক্ষক যারা সমাজকে গড়বে তাদের সিলেকশন প্রসেস নিয়ে
একটা ছেলে খেলামো ফ্রম দ্য ডে ওয়ান এটা শুরু হয়েছে, যার জন্য জিনিসগুলো আজকে 22 লক্ষ 23 লক্ষ ছেলে মেয়ে যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের ওয়েমার্কশিট এখন তারা আশ্বস্ত করছে আমরা সেটা তাদেরকে পাবলিক করব। তাও কিন্তু বারবার বলছি যে যদি আইনি পরামর্শ নেওয়া, আইনি পরামর্শ, ঠিক তাই আমি এই জায়গাটাই আসছিলাম বিপ্লব বাবু, যে সবটাই কিন্তু একটা মানে ধরি মাছ নাচুই পানি আর কি, অশ্বত্থমা হত ইতি গজ, হ্যাঁ বার করবো যদি আইনি পরামর্শ হয়। এই যদি কথা মানে আকাশ যদি ভেঙে পড়ে তাহলে কি হবে সেটা আমরাও জানি না। তো ওনারা আজকে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে, এই যে বেতন সবটাই আমি তো সবটাই দেখছিলাম, আর মনে হচ্ছিল এইটাই যে সব জায়গাগুলোকে ছুঁয়ে তার সঙ্গে আইনের কথা বলে দেওয়া, তার পরবর্তী ক্ষেত্রে আমার যাতে বলতে সুবিধা আইনি পরামর্শতে আমরা এটা দিতে পারছি। এই জিনিস কোনো স্পেসিফিক কোনো একটা স্টেটমেন্ট নেই। একটা শিক্ষামন্ত্রী তিনি কেন যে শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি নিজেও তা জানেন না, কারণ হচ্ছে তিনি কোনো উত্তর দেওয়ার মতো তিনি অবস্থাতেই নেই। কারণ তিনি অ্যাকচুয়ালি যেটা করেন সেটা হচ্ছে নাটক করে বেড়ান, আর বিভিন্ন যে সিনেমাগুলো উনি প্রডিউস করেন সেই সমস্ত শিক্ষা যে সমস্ত ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো রয়েছে সেই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোকে দিয়ে তার সিনেমাগুলোকে মানে প্রডিউসার হিসেবে তাদেরকে কাজ করতে হয়। আপনি খবর নিয়ে দেখবেন যে কটা সিনেমা মানে আমাদের ব্রাত্যবাবুর পরিচালনায় ইয়ে হয় তার মধ্যে পেছনে সমস্ত দেখবেন প্রডিউসিং হাউস গুলো হচ্ছে সব প্রাইভেট ইউনিভার্সিটি গুলো। এটা হচ্ছে তার একরকম ভাবে এই ঠিক আর একটা মানে করাপশন আর কি, এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর থেকে ওইভাবে টাকাটাকে সাইফুনিং করে তার সিনেমাগুলোতে করে। তিনি কিছু জানেনই না, সবটাই আইনি পরামর্শ, আর কোথায় কিছুই নেই। একটা মানে ধপের চপ হয়ে বসে আছেন রাজ্যের মানে শিক্ষামন্ত্রী হয়ে। আমার তো মনে হয় ওনারই ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে ছেড়ে চলে যাওয়া উচিত। আর আজকে যারা শিক্ষকরা যারা গেছিল তারাও এই প্রশ্নটা করলো না, কেন কেন এগুলো পাওয়া যাবে না, কি কারণে এটা রাখা হয়নি। যারা যে 13 জনের প্রতিনিধি তারা গিয়ে তাদের সঙ্গে তারা বলছে আমরা আশ্বস্ত নই কিন্তু নিশ্চিত নই যে আগামী দিন 21 তারিখে এগুলো আপলোড হবে কি হবে না, সবটাই ডিপেন্ড করছে লিগাল অ্যাডভাইসের উপরে, আইনি অ্যাডভাইস। তো খুব মানে একেবারে খুব স্পেসিফিক কোনো উত্তর পাওয়া যায়নি। কিন্তু যেহেতু আন্দোলন করছে তারা একটা অনশনে বসেছে, সেই অনশনটাকে থেকে তোলার জন্য একটা টাইম বিং জিনিসটাকে একটা ধামাচাপা দেওয়ার আমার মনে হয় পদ্ধতি। এখন অপেক্ষা 21 তারিখ পর্যন্ত, কিন্তু তারা বলেছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বলেছেন যে আন্দোলন তারা চালিয়ে যাবেন, রাস্তা থেকে তারা সরবেন না, আন্দোলনের রাস্তা থেকে তারা সরবেন না। এখন দেখার যে এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায়, আবার কি সেই আরজি করের মতন যেটা আমরা দেখেছিলাম যে স্বাস্থ্য ভবনের সামনে যেরকম সেখানে মেরাপ বেঁধে তারপরে বিভিন্ন রকম যে টেম্পোরারি টয়লেট নিয়ে এসে সেখানে যে ব্যবস্থা হয়েছিল এই তারপরে তাদেরকে ভুলিয়ে দেওয়া, হ্যাঁ, তো তারপরে কি এই আন্দোলন কি সেই দিকে এগোচ্ছে? এখন রিলে অনশন চলছে, তো দেখার যে সত্যি সত্যি। এবং এই আন্দোলনের সঙ্গে কিন্তু এই যে অভয়াকাণ্ডে যে সমস্ত চিকিৎসকরা আন্দোলন করেছিলেন তারাও কিন্তু আস্তে আস্তে এখানে আসছেন, তারা তাদের পরীক্ষা করছেন এবং বিভিন্ন সংগঠনের তরফে কিন্তু এই আন্দোলনকে আরো মানে সমর্থন যোগানো হচ্ছে। তাহলে কি সেই আবার আরজি করের মতন যেরকম আমরা দেখেছিলাম রাতের পর রাত দিনের পর দিন সেখানে নানান মানুষ সেখানে গেছিলেন, বিভিন্ন স্তরের মানুষ সেখানে গেছিলেন, এদের আন্দোলন কি সেই দিকে যাচ্ছে? এবং আরো একটি বিষয় যেটা যে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে গেছিলেন, তাকে কিন্তু গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে। তারা বলেছেন যে আমরা রাজনীতি চাই না, যেটা আমরা দেখেছিলাম যে অভয়াকাণ্ডের ক্ষেত্রেও দেখেছিলাম যে অগ্নিমিত্রা পাল তিনি যখন ওই রাস্তা দিয়ে বিজেপির পার্টি অফিস সেখানে যাচ্ছিলেন তাকে তখন কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তাহলে এখন দেখার যে এই চাকরিহারাদের এই আন্দোলন আবার কি আরজি করের পথে যাচ্ছে এবং সত্যি সত্যি 21 এপ্রিল
অর্থাৎ আর আজকে 11, অর্থাৎ আর 10 দিন, আর 10 দিন পরে সেটা আপলোড কি করা যাবে? যদি আপলোড করাই যায় বা তালিকা প্রকাশ হয়, তাহলে প্রশ্ন কিন্তু এটা থাকবে যে তাহলে কেন এত জটিলতা তৈরি করে এতদিন তাল বাহানা করা হলো, কেন সুপ্রিম কোর্টে দেওয়া হলো না, কেন ডিভিশন বেঞ্চ যখন বলেছিল তখন দেওয়া হয়নি? প্রশ্ন কিন্তু এটা থাকবে। সেদিকেই বিপ্লব বাবু, এই জটিলতাটা তৈরি করা হয়েছিল এর কারণ হচ্ছে যারা টেন্টেড টিচার তাদেরকে যেভাবেই হোক চাকরিতে রাখতে হবে, এইটাই হচ্ছে এই সরকারের মূল দায়িত্ব। তাদের দায়িত্ব ছিল, কারণ তাদের থেকে পয়সা নেওয়া হয়েছে, টাকা নেওয়া হয়েছে। সেই কারণে যারা যোগ্য তাদের ব্যাপারে এই সরকারের কোনো দায়িত্ব তারা নেয়নি প্রথম থেকে, ফ্রম দ্য ডে ওয়ান। তা নাহলে আজকে এই সমস্যা এই অবধি জায়গায় যেত না। যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমেই যখন বলেছিল যে যারা সেগ্রিগেট করে জিনিসটাকে স্কুল সার্ভিস কমিশনকে দিলে, তাহলে আজকে এই জায়গা অবধি যেতই না। আজকে 18,000 ছেলেমেয়েরা যারা চাকরি করতো তাহলে সেই জায়গায় তারা থাকতো। যারা সত্যি অসততার সঙ্গে চেষ্টা করেছে তাদের হতো। কেন এই সরকার এই অসৎদের সঙ্গে দিয়েছে আমি জানি না, এটা বাংলার মানুষ বলবে। এবং এই শিক্ষক যারা সমাজ তৈরি করে তারা আগামী দিন তারাও বলবে। আমরাও অপেক্ষা করে দেখবো কোন জায়গায় সত্যি যায়। একদম, আমরাও সেদিকে নজর রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।